সারা দেশের মানুষের মা হয়ে ওঠা এটা একটা অনেক বড় একটা ব্যাপার। একটা সত্যের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, দৃঢ়তার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে সারাটা জীবন পার করা খুব কঠিন। শিল্পী সার্বজনীন, কিন্তু তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। সমাজে সেই সবচেয়ে বেশি মূর্খ যে রাজনৈতিকভাবে অজ্ঞ। এই মুহূর্তে চ্যানেলের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের জনপ্রিয় ও কালজয়ী সঙ্গীত শিল্পী, যিনি আমাদের দেশের রাজনীতিতে অবদান রেখেছেন, প্রিয় কনক চাপা ম্যাম। কেমন আছেন ম্যাম? সত্যিকার অর্থে তো এখন আসলে সারা দেশের মানুষের মতো আমিও শোকে মুহ্যমান। কারণ আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে হারিয়ে ফেলেছি। জানি অনেক দিন উনি অসুস্থ ছিলেন, তারপরেও জানতাম যে মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতো উনি আছেন। কিন্তু এই যে ছায়ার মতো থাকা আর একদম হারিয়ে ফেলা, দুইটা কিন্তু দুই অনুভূতি। সত্যিকার অর্থে আমরা মনে করি যে আমরা আমাদের মাকে হারিয়ে ফেলেছি। মা জননী, যার গর্ভে জন্মেছি, তিনি একজন মা, কিন্তু আর একদম সারা দেশের মানুষের মা হয়ে ওঠা এটা একটা অনেক বড় একটা ব্যাপার। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দেশের জন্য ওনার জীবনটাই উনি ত্যাগ করেছেন। জীবনের যে শান্তি, আনন্দ, সব কিছু উনি এক পাশে রেখে দেশের মানুষের জন্য ভেবেছেন এবং দেশকে শান্তিময় করার জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় ওনার রাজনৈতিক জীবনে উনি করেছেন। যার জন্য ওনাকে বলা হয় আপসীন নেতা, অবিসংবাদিত নেতা। ওনাকে আমি বলতে চাই মৃত্যুঞ্জয়ী নেতা, অকুতভয় যোদ্ধা। তো তারপরে আরেকটা জিনিস খেয়াল করলাম যে উনি যখন চলে গেলেন তখন ওনার এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষকে উনি একত্রিত করে দিয়ে গেলেন। এই যে উনি দীর্ঘ একটা সময় বাংলাদেশে ছিলেন, কারাবন্দী ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছেন, কিন্তু যখন ওনার কথা বলার সময় আসলো, উনি কিন্তু কোনো রাগ বা ক্ষোভ না রেখেই দেশের মানুষকে একত্রিতভাবে কাজ করার একটা আহ্বান জানিয়েছেন। এবং উনি এটাও বলেছেন যে আমি এই দেশই আমার ঠিকানা, এবং শেষ পর্যন্ত এই দেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করেছেন। এই বিষয়গুলো আসলে আপনারা যারা এই জাতীয়তাবাদী ধারণ করেন, আদর্শ ধারণ করেন, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? আমি খুবই সম্মানিত বোধ করি যে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামান্য একজন কর্মী। আমি আমার যে নেতা, তাকে আমি এত সম্মানের জায়গা থেকে এত উপরে রেখেছি, যেটা আসলে ভাষা নাই আমার বলার। কারণ ওনার প্রতিটা কথা, প্রতিটা পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপ হোক বা মানবিক পদক্ষেপ হোক, সব কিছুই এত সুন্দর, এত গোছানো যে একটা মানুষের আসলে এরকমই হওয়া উচিত। একটা সত্যের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, দৃঢ়তার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে সারাটা জীবন পার করা খুব কঠিন। কারণ বাংলাদেশের মানুষরা অনেক দ্বিধাবিভক্ত হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু কখনো বিভক্ত হন নাই। উনি মানুষকে কোনো আলাদা বিভক্তিতে রাখেন নাই। ওনার সব সময় এই যে উনি এই গণ অভ্যুত্থানের পরে যে উনি যখন মুখ খুললেন, তখনও কিন্তু উনি অনেক কথা বলতে পারতেন, যেখানে আমাদের কালচারে দাঁড়িয়ে গেছে যে যদি একটা বাড়িতে একটা মানুষ মারা গেছে বা একটা দুর্ঘটনা হয়েছে, সেখানেও রাষ্ট্রীয় প্রধান যারা আছে তারা গিয়ে সেই কথা বলতে বলতে সমবেদনা জানাতেই তারা অন্যদের বদনাম গাইতো। এটা একটা নিয়মেই দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু উনি কিন্তু তা করেন নাই। ওনার শিক্ষা সেটা বলে না। ওনার শুধু শিক্ষা বলবো না, শিক্ষা, পারিবারিক শিক্ষা, ওনার বাবা মা যা শিখিয়েছেন, ওনার স্বামী যা শিখিয়েছেন, বা উনি সারা জীবন যে নিজে অর্জন করেছেন, আসলেও এটা ওনার একদম অন্তর্গত একটা ব্যাপার যে আমি কি করতে পারি সেইটুকুই আমি বলি। অন্যরা কি করেছে, কোনটা তাদের ভুল, সেটা তারা শুধরে নিক। আমার যারা নিচে আছে, যাদেরকে আমি উপদেশ দেওয়ার ক্ষমতা রাখি, তাদেরকে আমি পথ নির্দেশনা দিব, তাদের কাছে আমি পথ প্রদর্শক। কিন্তু যারা আমার পথ নির্দেশনা মানার মতো না, তাদেরকে নিয়ে কটাক্ষ করা আমার কাজ না। আমি কেন সেই সময় নষ্ট করব? বেগম জি আপনাকে বারবারই ডেকেছেন
বেশ কয়েকবার ডেকেছেন। তার সাথে যে সময় কাটিয়েছেন, তিনি শিল্পী সত্তাকে কিভাবে দেখতেন এবং তার সাথে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি এক কথায় বলতে পারি তিনি শিল্পীদের, ছোট হোক বড় হোক, সব শিল্পীদের সম্মান করতেন। কারণ আসলে অন্যকে সম্মান সেই করতে পারে যে নিজেকে সম্মান করে। সেলফ রেসপেক্ট ওনার খুবই উঁচু মানের ছিল। উনি সেই জন্যই কিন্তু উনি কখনোই বাড়তি কথা, বাজে শব্দ উনি উচ্চারণ করেন নাই। আমার জীবনে অনেক বড় অভিজ্ঞতা সঞ্চয়, এটা আমি খুবই মূল্যবান বলে মনে করি। ওনার সামনে আমি অনেকবার গান গেয়েছি এবং উনি প্রতিবারই আমাকে ডেকে পাঠিয়ে গানের প্রশংসা করেছেন। আমি 2 বার ওনার হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছি। তখনও উনি পুরস্কার দিতেই উনি একদম চোখের দিকে তাকিয়ে যেন কত আজন্মকালের চেনা উনি আমাকে বলেছেন যে, মানে উনি যেটা বলতে চেয়েছেন যে গানটা নিশ্চয়ই অনেক ভালো হয়েছে, সেই জন্যই পুরস্কার পেয়েছো, ভবিষ্যতে আরও পুরস্কার পাও। কিন্তু এত বড় বাক্য বলেন নাই, উনি বলেছেন গান খুব ভালো হয়। তো এই কথাতেই আমি অনেক অনেক মেসেজ আমি পেয়ে যেতাম। আর তারপরে জাতীয় পুরস্কার পাওয়ার প্রথমবার যখন পেলাম, তখন পুরস্কার যখন দেওয়ার পরে একটা ফটো সেশন হয় মঞ্চে, তখন উনি নাম ধরে বললেন, কনক চাপা তুমি আমার পিছনে দাঁড়াও। তো এই যে মানে উনি পিছনে দাঁড়াও, এটা তো অনেক পরের ব্যাপার। উনি যে আমার নামটাই মানে মনে রেখে আমাকে বললেন, আমি সামান্য একজন শিল্পী, কিন্তু এটা একটা অনেক বড় একটা পাওয়া। আর আরেকটা কথা, এটা আমি খুবই উচ্চকিতভাবে বলতে চাই যে উনি ওনার পুরো জীবনে, রাজনৈতিক জীবনে উনি কখনোই নিজের বন্দনা গীত যেটা বলে সেটা উনি তৈরি করেন নাই। আপনারা কোথাও শুনতে পাবেন না। উনি দেশের গান ভালোবাসতেন। তো উনি ইচ্ছা করলেই পুরা শিল্প গোষ্ঠীকে দিয়ে উনি ওনার বন্দনা গাওয়াতে পারতেন, কিন্তু সেটা তিনি কখনোই করেন নাই। এটা একটা অনেক বড় একটা উদারতার দিক। আপনি রাজনৈতিক ক্যারিয়ারের জন্য দীর্ঘ সময় গান থেকে দূরে থাকতে হয়েছে। একজন শিল্পী হিসেবে বা রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে ওই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আসলে যখন নিষিদ্ধ ছিলাম, আমি খুব স্তম্ভিত ছিলাম এই জন্যই যে একটা মানুষ গান গায়, শিল্পী, সার্বজনীন, কিন্তু তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। সারা পৃথিবীর অনেক বড় দার্শনিক প্লেটো উনি বলেছিলেন যে সমাজে সেই সবচেয়ে বেশি মূর্খ যে রাজনৈতিকভাবে অজ্ঞ, রাজনৈতিক মনস্ক না, রাজনীতি নিয়ে চিন্তা করে না, সে যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সে সমাজের মধ্যে সবচেয়ে মূর্খ মানুষ। তা প্রথমত আমি একজন সমাজ সচেতন মানুষ, এবং তারপরে এই সামাজিক কাজকর্মের সাথে জড়িত থাকতে থাকতে একটা সময় আমার মনে হলো যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা অনেক বড়, অনেক ওয়াইডলি আমি কাজ করতে পারবো। সেই দিক থেকে আমি এই অঙ্গনটাকে বেছে নিয়েছি। কিন্তু এটার জন্য যে আমি নিষিদ্ধ হয়ে যাব, সারা বাংলাদেশ আমাকে মানে মুছে ফেলার চেষ্টা করবে, এটা আমি কখনোই ভাবি নাই। তো কিন্তু একজন শিল্পী যার গান আকাশে বাতাসে ভাসে, তা আকাশে বাতাসে ভাষার আকাশ বাতাস তো আর কেউ কিনে নিতে পারে না, কোনো দল কিনে নিতে পারে না। তাকে কি মানে মুছে ফেলা যায়? মুছে ফেলা যায় না। আবার আমি এটাও ভেবেছি যে জীবনটা খুবই ছোট, কতদিন আমাকে এইভাবে বন্দি থাকতে হবে? আমি কি অতদিন মন খারাপ করে থাকবো? কখনোই না। আমি আমার সময়টাকে আমি অন্যভাবে কাজে লাগিয়েছি। সারা জীবন গানের জন্য আমি আমার পরিবারকে সময় দিতে পারি নাই, আমি সেই সময় দিয়েছি। এবং আমি আমার শিল্পী জীবন ছাড়াও আমার আরও শৌখিন কিছু কাজকর্ম থাকে, যেগুলো আমি শৌখিনভাবেই করি। যেমন আমি বাগান করি, ছবি আঁকি, লেখালেখি করি, সেগুলোর সাথে যুক্ত থেকেছি এবং পরিবারকে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার এই ছোট্ট জীবনে আমি আমার পাঁচটা নাতি নাতনি আছে, তাদেরকে সময় দিয়েছি। তো এইভাবেই আমি সময় কাটিয়েছি। কিন্তু আমি একটা সময় আমার রোজ রাত্রে আমার মনে হতো যে আমি খুব বিস্মিত হতাম যে একটা শিল্পীর সাথে এটা কেন হয়, কিভাবে হতে পারে। এই সময়টা কি আপনাকে অনেক দুর্বল করে দিয়েছিল, নাকি ভেতরে ভেতরে আরও শক্ত হয়ে উঠেছিলেন? না, দুর্বল কখনোই আমাকে কেউ করতে পারবে না।
আমাকে দেখা যায় অনেক নরম সরম মানুষ, কিন্তু আমি অনেক মানসিকভাবে আমি অনেক শক্তিমান। আমার যখন কোনো কিছু আমি পাই না, তখন আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমি পাবো। আল্লাহ আমাকে কখনোই ফেলে যাননি, আল্লাহ কখনোই ছেড়ে যাননি। আজও পর্যন্ত আগের মতোই আছি। বয়স হয়, মানুষ বদলায়, মানুষের ভ্রুরেখা বদলায়, তার মুখের চেহারা বদলায়, কিন্তু সেই আমি আরও শক্তিমান হয়েছি। আমি আরও অনেক কিছু বুঝতে শিখেছি, আরও ধৈর্য ধরা শিখেছি। আল্লাহর উপর যে বিশ্বাস, সেটা আমার আরও বেড়েছে, এবং না পাওয়ার বেদনাগুলোও কমে যাচ্ছে। আমি আমার না পাওয়ার হিসাবটা না করে কি পেয়েছি এই জীবনে, সেই হিসাবও অনেক যে করি তা না, কিন্তু আমি পেয়েই যাচ্ছি, আল্লাহ আমাকে দিয়েই যাচ্ছেন।